This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. জি 24 ঘন্টা স্পেশাল 24টি আমি সব্য আছি আপনাদের সঙ্গে। মাঝরাতে এনআইএ হেফাজতে ঢোকানো হলো মুম্বাইয়ের তাহাউর রানাকে। নৃশংস এক জঙ্গি যে 166টা প্রাণের বোঝা নিয়ে এতদিন ভারতের হাত থেকে বেঁচেছিল আমেরিকার জেলে। নৃশংস এই জঙ্গি এবার ভারতের হাতে। এবার রানাকে বলতে হবে কিভাবে পাশের একটা বর্বর ব্যর্থ দেশ দিনের পর দিন উস্কানি দিয়েছে জঙ্গিবাদকে, কিভাবে মুম্বাই হামলায় টাকা জুগিয়েছে আইএসআই, জল সার দিয়ে কিভাবে পুষ্ট করে রাখে তারা লস্করের মতো জঙ্গিদের। বলতে হবে রানাকে। আর তারপরে কি ফাঁসি? হ্যাঁ, এই নৃশংসতার একমাত্র সাজা ফাঁসি, এমনটাই বলছেন অনেকেই। আজ তাহাউর রানার কিস্সা শোনাবো। ফিরে দেখব 26/11 ভয়ঙ্কর সেই দিনগুলো। দীর্ঘ 17 বছরের টানাপোড়েন অবশেষে ভারত হাতে পেল দেশের নৃশংসতম জঙ্গি হামলার মাস্টারমাইন্ড তাহাউর হোসেন রানাকে। গতকালই আমেরিকা থেকে তাকে নিয়ে আসা হয়। 18 দিনের এনআইএ হেফাজত দেওয়া হয়েছে তাহাউর হোসেন রানাকে। বৃহস্পতিবার রাতে পালাম এয়ারপোর্টে নামার পর কড়া নিরাপত্তায় প্রথমে এনআইএ হেডকোয়ার্টার, তারপর পাটিয়ালা কোর্ট, সেখান থেকে এনআইএ হেফাজত। খেল খতম তাহাউর হোসেন রানার। এনআইএ সদর দপ্তরের নিচের সেলে রাখা হয়েছে রানাকে। 196 বর্গফুটের বিশেষ সেলে রানা। গোটা সেলটিতে একাধিক সিসিটিভি ক্যামেরা। প্রতি 48 ঘন্টা অন্তর তার শারীরিক পরীক্ষা হবে। শোয়ার জন্য একটি বিছানা রয়েছে একটি টয়লেট। রানাকে জেরার জন্য 12 সদস্যের টিম গঠন করা হয়েছে। ওই টিম ছাড়া রানার সেলে ঢোকার অনুমতি কারো নেই। সূত্রের খবর, সকাল থেকে দফায় দফায় জেরা চলেছে তাহাউর হোসেন রানাকে। পাকিস্তানে বেড়ে ওঠা পাক সেনার ডাক্তার, আইএসআই লস্করের সাহায্যে মুম্বাইয়ে হামলা, এ হেন তাহাউর রানার সঙ্গে দূরত্ব দেখাতে চাইছে পাকিস্তান। বৃহস্পতিবারও পাক বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে ও কানাডার লোক, পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। Tahaur Rana issue, we have conveyed our position regarding his Canadian nationality, and as far as our record indicates, he did not even apply for renewal of his Pakistani origin documents for the last 2 decades. কিন্তু গোটা বিশ্ব জানে মুম্বাই হামলার পেছনে পাকিস্তানের মদত কতটা ছিল। নির্লজ্জ দেশ আজ পর্যন্ত ক্ষমা চায়নি। সেই অসভ্য দেশের বর্বরতার শিকড় কতদূর তা জানতে তাহাউর রানা বড় হাতিয়ার এনআইএর। কিভাবে লস্করের হাফিজ সাইদের অনুমতিতে মুম্বাইয়ে হামলা, সে তথ্য আরো স্পষ্টভাবে হাতে আসবে ভারতের কাছে। তারপর কি ফাঁসি? কাসাবের মতো বিরিয়ানি খাওয়ানো নয়, ফাঁসি দেওয়া হোক নৃশংস তাহাউর হোসেন রানাকে, চাইছে গোটা দেশ। তাহাবুর রানা পাকিস্তান বংশোদ্ভূত পাকিস্তান সেনার প্রাক্তন চিকিৎসক। পাকিস্তানের যোগ বারবার পাকিস্তান অস্বীকার করলেও তাহাবুর রানা মুখ খুললে চিন্তা বাড়বে পাকিস্তানের। আর এখানেই এনআইএর আধিকারিকরা একেবারে হাতের মুঠোয় নিয়ে তাহাবুর রানাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে। চিন্তা বাড়ছে পাকিস্তানের। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট জয়দীপের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। মুম্বাই হামলায় অসংখ্য খারাপ লাগার কোলাজ তৈরি হয়ে গিয়েছিল, যা দগদগে ঘায়ের মতো এখনো টাটকা। কিন্তু সেই খারাপের মধ্যেও কিছু ভালো ছবি উঠে এসেছিল। তার মধ্যে একজন ছিল মোহাম্মদ তৌফিক ওরফে ছোটু চায়ওয়ালা। ছোটু চায়ওয়ালার তৎপরতায় অনেকে সেদিন জঙ্গি হামলায় প্রাণে বেঁচে গিয়েছিলেন। সিএসএমটি রেল স্টেশনে চায়ের টাকা আনতে গিয়েছিলেন। হঠাৎই বন্দুক হাতে জঙ্গিদের দেখতে পান, শুনতে পান গুলির শব্দ। স্টেশনে থাকা যাত্রীদের সতর্ক করতে বোমা বোমা বলে চিৎকার করতে থাকেন। সেই ছোটুর দৌলতেই অন্তত 75% যাত্রী স্টেশন থেকে বেরিয়ে আসতে পেরেছিল, নাহলে মৃত্যু বাড়ত আরো। রানাকে ফেরানোর পর ছোটু বলছেন কাসাবের মতো বিরিয়ানি যেন না খাওয়ানো হয়, খোলা ময়দানে ফাঁসি চাই। मैं पहले ट्रम्प जी को, अमेरिका गवर्नमेंट को थैंक यू बोलना चाहता हूँ, शुक्रिया अदा करता हूँ कि इतने बड़े मास्टरमाइंड को इंडिया को सौंप रहे हैं। लेकिन इंडिया का काम क्या है?
अजमल कसाब के जैसा अंडा सेल, बिरयानी इतना सेवा देने की जरूरत नहीं है। इसके लिए एक लॉ बनना चाहिए अलग से आतंकवादी लोगों के लिए। एक सिस्टम बनना चाहिए कि 2 से 3 महीना में फांसी दे दिया जाए या 20 रास्ते पे गोली मार दिया जाए। उनको ला के बिरयानी खिलाओ, करोड़ों रुपए खर्चा करो, पैसा वेस्ट है। हम जैसे इंसानों लोगों के सोचने के लिए कि गरीब लोग को कैसा आगे बढ़ाओ, देश की सुरक्षा कैसे करूं, वो कोई मेहरबानी नहीं कर रहा है। वो आ रहे तो हमारे देश में आके आतंकवादी हमला किया, कितने लोगों की जान लिया है। मैं दुबई, सऊदी वगैरह में सुनता हूँ चोरी किया तो हाथ काट दिया, ये कुछ किया तो। यहाँ भी आतंकवादी के लिए एक सिस्टम बनना चाहिए, फास्ट ट्रैक पे चलना चाहिए। कसाब के जैसे अंडा सेल में बिरयानी वगैरह नहीं जाना चाहिए। आ रहा है, हमारे दिल को उस दिन सुकून मिलेगा। मैंने उस दिन देखा हूँ कितने लोग मरे, त्योहार मनाने जा रहे थे, बकरीद का त्योहार था, कितने लोग बेघर हो गए, किनके माँ बाप गए, किसी का भाई गया, किसी का बहन गया। सरकार अपना काम कायदे से करे। मोदी जी से रिक्वेस्ट करता हूँ, राष्ट्रपति से रिक्वेस्ट करता हूँ, उनको मेरे हिसाब से 15 दिन के अंदर में दिया तो बहुत अच्छी बात है। 20 पब्लिक में दिया तो आज पाकिस्तान का आतंकवादी को डर पैदा होएगा। এবার আপনাদের এই তাহাউর হোসেন রানা আর তার শাগরেদ দাউদ গিলানির কথা বলবো। মুম্বাই হামলার ঘটনার সূত্রপাত যে দুই বন্ধুর শয়তানি বুদ্ধিতে, যে আলাপচারিতার শিকড় লুকিয়ে আছে পাকিস্তানে। এক কলেজে পড়াশোনা, তাহাউর হোসেন রানা আর দাউদ গিলানি। দুজনের আপনাদের সঙ্গে চেনাশোনা করিয়ে দিই, চলুন। তাহাউর হোসেন রানা জন্ম পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের চিটাবাকনি এলাকায়। প্রভাবশালী শিক্ষিত পরিবারে জন্ম। কানাডায় তাহাবুরের বাবার ব্যবসা ছিল। পাকিস্তানের আর্মি স্কুলে পড়াশোনা করে সে। হাসান আবদাল ক্যাডেট কলেজে এরপর পড়াশোনা। সেই কলেজে পড়ার সময় আলাপ দাউদ গিলানির সঙ্গে। পাক রাজনীতিতে দাউদ গিলানির বাবার বেশ পরিচিতি ছিল। পাক সেনার অন্দরমহলেও গিলানির বাবার যাতায়াত ছিল। গিলানির মা ছিল আমেরিকান। কলেজ শেষ করে দাউদ গিলানি মায়ের কাছে চলে যায়। তাহাউর আর দাউদ গিলানির মধ্যে গভীর বন্ধুত্ব ছিল সেই সময়। পড়াশোনা শেষ করে রানা পাক সেনায় ভর্তির আবেদন করে। রাওয়ালপিন্ডিতে সেনা কলেজে ভর্তি হয় রানা। এমবিবিএস করে পাক সেনায় ডাক্তারের চাকরি শুরু হয়। 1995 সালে বিয়ে করে তাহাউর রানা। পেশায় চিকিৎসক, স্ত্রীর কানাডাতেও নাগরিকত্ব ছিল। 1997 সালে তাহাউর স্ত্রীকে নিয়ে কানাডায় চলে যায়। কানাডায় তারপর একাধিক ব্যবসা করে তাহাউর ও তার স্ত্রী। 2001 সালে কানাডার নাগরিকত্ব পেয়ে যায় তাহাউর রানা। এরপর শিকাগোতে চলে যায়। সেখানে ফার্স্ট ওয়ার্ল্ড ইমিগ্রেশন সার্ভিসেস নামে একটি সংস্থা খোলে। নিউ ইয়র্ক, টরন্টো একাধিক জায়গায় এই সংস্থার শাখা ছড়িয়ে যায়। ইমিগ্রেশনের কাজ শুরু করে তাহাউর। আর তখনই শুরু হয় বেআইনি কারবার। পাকিস্তান ও আইএসআই এর সঙ্গে যোগাযোগ শুরু হয়। 2002 সালে পুরনো বন্ধু দাউদ গিলানির সঙ্গে নতুন করে যোগাযোগ হয় তাহাউর হোসেন রানা। আমেরিকায় থাকাকালীনই রানার সঙ্গে ফের দেখা হয় পুরনো বন্ধু গিলানি। ততদিনে পাক সেনা ও আইএসআই এর সঙ্গে ভালো রকম যোগাযোগ হয়ে গিয়েছে গিলানির। বেশ কিছু জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে সে। লস্করের পাকিস্তান ক্যাম্পে জঙ্গি প্রশিক্ষণ নেয় দাউদ গিলানি। 2002 থেকে 2003 অন্তত 5 বার পাক ক্যাম্পে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসে গিলানি। 2006 সালে নতুন নাম নেয় দাউদ গিলানি। দাউদ গিলানির নতুন নাম ডেভিড কোলম্যান হেডলি। গিলানিকে হেডলি বানানোর জন্য যাবতীয় কাগজপত্র জোগাড় করেছিল এই তাহাউর হোসেন রানাই। তাহাউরের ফার্স্ট ওয়ার্ল্ড ইমিগ্রেশন সার্ভিসেস এক্ষেত্রে বড়সড় ভূমিকা নিয়েছিল। এই গিলানি ওরফে হেডলিকে সঙ্গে নিয়েই তাহাউরের মুম্বাই হামলার ছক। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। দাউদ গিলানি ওরফে ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে ষড়যন্ত্র করে মুম্বাই হামলার ছক কষেছিল এই জঙ্গি তাহাউর রানা। আমেরিকা থেকে নাম ভারিয়ে গিলানি ওরফে হেডলির মুম্বাইয়ে আসা, যাবতীয় পরিকল্পনার অন্যতম মাস্টারমাইন্ড এই তাহাউর রানা। দাউদ গিলানিকে ডেভিড কোলম্যান হেডলির পরিচয় দিতে সাহায্য করেছিল তাহাউর রানা। তাহাউরের ফার্স্ট ওয়ার্ল্ড ইমিগ্রেশন সার্ভিসেস হয়ে উঠেছিল জঙ্গিদের ফেক আইডি খোলার ঘাঁটি। দাউদ গিলানি 2006 সালে নতুন নাম নেয়। নাম হয় ডেভিড কোলম্যান হেডলি। হেডলির ভুয়ো কাগজপত্র বানানো হয়। তারপর থেকে ভারতে আসা যাওয়া শুরু হয় হেডলি। 2006 এপ্রিলের পর ফের শিকাগোয় যায় হেডলি। 2 লস্কর জঙ্গিকে সঙ্গে নিয়ে রানার সঙ্গে সাক্ষাৎ করে হেডলি।
ভারতে তাহাউরের সংস্থা খুলতে সাহায্য করে হেডলি। 2006 সালে মুম্বাইতে আসে হেডলি। মুম্বাইয়ে খোলা হয় তাহাউরের ফার্স্ট ওয়ার্ল্ড ইমিগ্রেশন সার্ভিসেস। 2006 থেকে 2008 এই সময়ের মধ্যে একাধিকবার ভারতে আসে হেডলি। 26/11 হামলার রেইকিও চালায় হেডলি। গোটা পরিকল্পনা ছকে তাহাউর রানাই। রানার কথা মতোই মুম্বাইয়ে এসে রেকি করে হেডলি। হামলাস্থলের ভিডিও ছবি জোগাড় করে হেডলি। হেডলি অন্তত 5 ভারতে আসে। সেখানেই মুম্বাই হামলার পরিকল্পনা করা হয়। পাকিস্তান থেকে সমুদ্র পথে ভারতে পাঠানো হয় হেডলিকে। হেডলি মুম্বাই বন্দরের মাধ্যমে শহরে আসে। গোটা পরিকল্পনাই ছকে হেডলি। 26 নভেম্বর 2008 লস্করের 10 জঙ্গি ভারতে আসে সমুদ্র পথে। তাজমহল হোটেল, ওবেরয় হোটেল, লিওপোল্ড ক্যাফে, ছত্রপতি শিবাজি টার্মিনাস, নরিম্যান পয়েন্টে হামলা চলে। 166 জনের মৃত্যু হয় সেই হামলায়, যার নেপথ্যে তাহাউর রানা, হেডলি আর লস্করের হাফিজ সঈদ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কাসাবকে পাকড়াও আর আরেক জঙ্গি আবু ইসমাইলকে নিকেশ করার ক্ষেত্রে সেদিন টিম লিড করেছিলেন পুলিশ অফিসার তৎকালীন এপিআই হেমন্ত বাবধানকর। তার সঙ্গে কথায় কথায় ফিরে এলো তুকারাম ওমলে আর ভাস্কর কদমের রুদ্ধশ্বাস লড়াইয়ের সেই স্মৃতি। একবার শুনে দেখি কি রকম ছিল সেই দিন। गाड़ी बड़ी तेज़ी से हमारी ओर आई और यू टर्न लेके वहाँ से भागने की कोशिश कर रहे थे, लेकिन दरमियान वो गाड़ी रोड डिवाइडर पे आके रुकी। फिर मैंने देखा कि अबू इस्माइल जो था टेररिस्ट, वो ड्राइव कर रहा था और कसाब बाजू की सीट पे बैठा हुआ था और उसने कसाब को कुछ कहा, जिससे कसाब ने हैंड ग्रेनेड का जैकेट उठा के अपने चेहरे पे जो खून था उसको साफ किया। तब मेरी मतलब श्योर हुआ कि यही टेररिस्ट है। मैंने पूरी टीम को अलर्ट कर दिया और फिर मैं अबू इस्माइल की ओर बढ़ा उसको पकड़ने के लिए, तो उसने फायरिंग की। उसका जवाब मेरे भास्कर कदम ऑफिसर ने दिया। उसने भी एक राउंड उसकी तरफ फायर किया। मैंने भी कार के पीछे भाग के कार के पीछे की ग्लास से 3 राउंड फायर करके उसको वहाँ पे जख्मी कर दिया। हम लोग अबू इस्माइल की ओर बढ़ ही रहे थे तो कसाब बाजू की सीट पे हैंड्स अप स्थिति में बैठा हुआ था और वो दरवाज़ा खोल के बाहर उतरा। उसी वक्त हमारे तुकाराम ओमड़े जी, संजय गोयलकर बैरिकेड के पीछे से दौड़े आगे और उसी वक्त कसाब ने अपने जैकेट में छिपाई हुई AK-47 निकाली और फायर कर दी। और सारी गोलियां हमारे तुकाराम ओमड़े जी को लगी। लगने के बावजूद भी उन्होंने कसाब के ऊपर की अपनी जो पकड़ थी उसको कमज़ोर होने नहीं दी। उससे हमको बेनिफिट ये हुआ कि हम कसाब को उस वक्त ज़िंदा पकड़ सके। तुकाराम ओमड़े जी थे तो हम वहाँ बच गए, वरना वहाँ हम भी शहीद हो जाते थे। মুম্বাই হামলায় 9 জঙ্গিকেই নিকেশ করা হয়, জ্যান্ত পাকড়াও করা হয় কাসাবকে। তখনও ভারতের গোয়েন্দারা ধোঁয়াশায় ছিল যে কি করে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেল লস্কর। ধীরে ধীরে তাহাউর রানা, ডেভিড হেডলির নাম সামনে আসতে শুরু করে, খোঁজ শুরু হয়। যদিও তাদের গ্রেফতারি কিন্তু অন্য একটা ঘটনায়। সেবার প্ল্যান ফেল করে গিয়েছিল রানা আর হেডলির, তাতেই ফেসে যায় এই কুচক্রীরা। মুম্বাই হামলার পরে কনফিডেন্স বেড়ে যায় হেডলি আর রানার। সেই জায়গা থেকেই নতুন হামলার ছক কষতে শুরু করে তারা। তবে সেবার টার্গেট ছিল ডেনমার্কের খবরের কাগজ জাইল্যান্ডস-পোস্টেন। 2009 সালের শুরু থেকে ফের হামলার ছক কষা হয়। ডেনমার্কের খবরের কাগজ জাইল্যান্ডস-পোস্টেন। হযরত মোহাম্মদের কার্টুন ঘিরে বিতর্কে পড়ে এই কাগজ। গোটা বিশ্বে মুসলিম সম্প্রদায়ের বিক্ষোভ শুরু হয়ে যায়। ডেভিড ও লস্করের জঙ্গিরা খবরের কাগজে হামলার ছক কষে। জাইল্যান্ডস-পোস্টেনের এডিটর ও কার্টুনিস্টকে টার্গেট করা হয়। এই হামলার জন্যও তাহাউর রানার দ্বারস্থ হয় হেডলি। শিকাগোতে খবরের কাগজের অফিসে ঢুকে রেইকির ছক কষা হয়। খবরের অফিসে ঢোকার জন্য নয়া পরিচয়পত্রও তৈরি হয়। নয়া পরিচয়পত্র বানানোর দায়িত্ব পড়ে রানার উপর। ইমিগ্রেশন ল সেন্টারের নামে হেডলির বিজনেস কার্ড তৈরি হয়। ইলিয়াস কাশ্মীরির মতো জঙ্গিরাও এই ষড়যন্ত্রে যুক্ত হয়। গোয়েন্দাদের নজরে পড়ে ভেস্তে যায় এই গোটা ছক। 2009 সালে ডেভিড কোলম্যান হেডলি আর তাহাউর রানাকে গ্রেফতার করে FBI। 2010 মার্চ
হেডলির ওপর 13টি সন্ত্রাসবাদী অভিযোগ। 2011 মুম্বাই হামলার মূল চক্রী হিসাবে অভিযুক্ত রানা মার্কিন গোয়েন্দাদের কাছে অভিযোগ মেনেও নেয়। 2013 সালে গিলানিকে 35 বছরের কারাবাসের সাজা শোনানো হয়। 2018 থেকে তাহাউর রানাকে ভারতে আনার চেষ্টা চলছিল। কোভিডের সময়ে করোনার অজুহাতে তাহাউরের জেল মুক্তি হলে ভারতের আপত্তিতে আবারও গারদে ঢুকতে হয় তাকে। অন্যদিকে রাজসাক্ষী বনে যায় হেডলির বয়ানে ফাঁস হয় মুম্বাই হামলার ছক। সামনে আসে লস্কর আর তাহাউর রানার ষড়যন্ত্র। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর এই তাহাউরের মদতে ভারতে এসে এই হেডলি বলিউডের বেশ কয়েকজনের সঙ্গে আলাপ জড়িত। তার মধ্যে মহেশ ভাটের ছেলে রাহুল ভাট, একসঙ্গে জিম করতেন তারা। এই রাহুলের মাধ্যমে একাধিক বলিউড ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করেছিল। আর এর জেরে যখন খবর সামনে আসে মহেশ ভাটের তুম মিলে বলে যে ছবি রিলিজ করেছিল, তাতে সেই ছবির ওপরে প্রকোপ পড়েছিল, অনেকে ভাঙচুর করেছিলেন। তারপরেই ডেভিড হেডলি রাজসাক্ষী বনে যায়, 7 খুন মাফ হয়ে যায় তার। অনেক ইনফরমেশন, অনেক তথ্য সে এফবিআইয়ের কাছে, আমাদের তদন্তকারী আধিকারিকদের কাছে দিতে থাকে। এবং সেখানে একটা বক্তব্য উঠে আসে, একটা টেপ রেকর্ডার পাওয়া যায় যেখানে হেডলি আর তাহাবুর রানা কথোপকথন করছে, যেখানে রানা হেডলিকে বলেছিল যারা মুম্বাই গিয়ে জঙ্গি হামলা চালিয়েছিল তাদের পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান নিশানি হায়দার দেওয়া উচিত। আর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ডেভিড কোলম্যান হেডলির মাধ্যমে ফাঁস হয়েছে, বিস্ফোরক তথ্য। দেখুন। তদন্তকারীরা জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ডেভিড কোলম্যান হেডলির কাছ থেকে পেয়েছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো হাফিজ মোহাম্মদ সাইদের অনুমতি না নিয়ে কাজ করে না লস্কর-ই তৈবা। মুম্বাই হামলা হয়েছিল হাফিজ সাইদের নির্দেশে। আইএসআই এর মেজর ইকবাল খরচ জুগিয়েছিল। হেডলির যাতায়াতের সব খরচ জুগিয়েছিল আইএসআই। লস্কর-ই তৈবার প্রত্যেক সদস্য পিছু 1 বা 2 জন আইএসআই অফিসার থাকে। হেডলির জন্যই দায়িত্বে ছিল 2 আইএসআই অফিসার, মেজর ইকবাল ও সমীর আলী। মুম্বাই হামলার আরেক অভিযুক্ত লস্কর-ই তৈবার অপারেশনাল কমান্ডার জাকিউর রহমান লাকভির পেছনেও ছিল ব্রিগেডিয়ার রিয়াজ নামে এক আইএসআই অফিসারের হাত। মুম্বাই জঙ্গি হামলায় টাকা জোগানোর অভিযোগ, আন্তর্জাতিক চাপে গ্রেফতার হয়েছিল জাকিউর রহমান লাকভি। 2015 সালে জামিনও পেয়ে যায় লাকভি। হেডলি দাবি সেই সময় লাকভির সঙ্গে দেখা করেছিল আইএসআই। তৎকালীন আইএসআই চিফ লেফটেন্যান্ট জেনারেল সুজা পাশা দেখা করেছিল। প্রথমে লস্কর-ই তৈবার শুধুমাত্র মুম্বাইয়ের তাজ হোটেলে হামলার পরিকল্পনা ছিল। নেপাল বা বাংলাদেশ হয়ে ভারতে ঢোকার পরিকল্পনা ছিল। তবে 2008 মার্চের পর হামলার পরিকল্পনা বদলায়। আবু ইয়াকুবের নেতৃত্বে এই হামলার জন্য তৈরি হয় লস্করের নৌ শাখা। মুম্বাই হামলাকারীদের সঙ্গে তাদের করাচির হ্যান্ডলারে যে কথাবার্তা হয়েছিল তার রেকর্ডিং শোনানো হয়েছিল হেডলিকে। সাজিদ মাজিদ, আবু আল কামা ও আবু কাহাফা নামে 3 জনের গলা চিনতে পারে হেডলি আরও জানায় সম্ভবত ভারতে আরও হামলার জন্য স্থানীয় কিছু লোকজনকেও জঙ্গি প্রশিক্ষণ দিয়ে রেখেছে লস্কর। দায়িত্বে ছিল আবু রহমান ওরফে পাশা। নিয়মিত শাহ নামে এক পাক বাসিন্দাকে দিয়ে ভারতে অস্ত্র ও বিস্ফোরক পাচার করাতে শুরু করেছিল লস্কর। হামলার 1 বছর আগে থেকে 8.5 লক্ষ টাকা খরচ করেছিল লস্কর। ভবিষ্যৎ হামলার জন্য আরও কিছু জায়গা হেডলি রেকি করেছিল বলে জানায়। তার মধ্যে ছিল উপরাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট, নিউ দিল্লি রেল স্টেশনের কাছে পাহাড়গঞ্জ সিবিআই অফিস ও মুম্বাইয়ের একটি ইসরায়েলি বিমান সংস্থার হেড অফিসও হামলার ছক। এবার তাহাউরকে জেরা করে কি তথ্য হাসিল হবে? নির্লজ্জ পাকিস্তানের কুকীর্তি আরও সামনে আসবে? উত্তরের অপেক্ষায় দেশবাসী। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর সেই তথ্য সামনে আসার পর কি ফাঁসি দেওয়া হবে তাহাবুর রানাকে? ফাঁসি হবে কিনা সে তো সময় বলবে, কিন্তু আমৃত্যু জেলে পচে মরতে হবে এই কুচক্রীকে, বলছেন আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়। আইনে আছে যে অবশ্যই যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি অনেকে চায় না, কিন্তু ফাঁসির আদেশ যদি হয়, কার্যকর করা যায়, তাহলে যে কোনো জায়গাতেই সেটা করা যেতে পারে। কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ অনেক তার যাবজ্জীবন কারাদণ্ড। আজকে সারা জীবন, যাবজ্জীবন মানে 12 বছর নয়, যার যতদিন আজীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন কিন্তু তার কারাদণ্ড হওয়া উচিত।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।